আমার মনে হয় গতকালকের মিটিংয়ে আপনি ছিলেন। আমি স্পষ্টভাবে ব্যাখ্যা করেছি যে কেন সরকার তেলের দাম বাড়িয়েছে। সরকার প্রায় ২,০০০ কোটি টাকা অর্থ মন্ত্রণালয় এই বাজারকে স্থির রাখার জন্য ভর্তুকি দিয়েছে, যার বিনিময়ে তেলের দামকে আমরা, তারপরও আমাদেরকে, আপনি রাইটলি বললেন, ৮ টাকা ভর্তুকি দিতে হয়েছে। আমাদের কাছে তথ্যের কোনো গড়মিল নেই। আমরা যে তথ্য সংগ্রহ করছি ট্যারিফ কমিশনের মাধ্যমে, এবং আপনারা জানেন যে ভোক্তা অধিকারকে কাজে লাগিয়ে আমরা একটা বাজারের শৃঙ্খলা স্ট্যাবলিশ করার চেষ্টা করেছি। বহুল অংশেই সফল হয়েছি, কিছু অংশে ব্যর্থতা তো ডেফিনেটলি আছে। আর মুদ্রাস্ফীতি আর 14 টাকা এক জিনিস না। মুদ্রাস্ফীতি হচ্ছে একটা সামগ্রিক প্রতিফলন আপনার টাকার ক্রয় ক্ষমতার বিষয়। আর 14 টাকা যে দাম বেড়েছে, আমরা এটা বাড়াতে বাধ্য হয়েছি, কারণ আপনারা জানেন যে সরকারের যে যে রাজস্ব ঘাটতি রয়েছে, পরিচালন ব্যয়, আপনার এখানে ইলেকট্রিসিটি চলছে, এখানে লাইট জ্বলছে, সরকারের যে নিজস্ব যে পরিচালন ব্যয়, এই ব্যয়ের টাকাটা তো তুলতে হবে, না হলে রাষ্ট্রকে দায় তৈরি করতে হবে। রাষ্ট্র বিদেশ থেকে বা ব্যাংক থেকে লোন করবে, এই লোনের টাকা তো ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক আপনাকেই দিতে হবে। সো আমরা কি সেটা করব, না আমরা নিজেদের সামর্থ্যে চলার চেষ্টা করব? সো এই কষ্টটা অবশ্যই আমাদের জন্য মানে 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 আমাদের অনেকবার চেষ্টা করতে হয়। আপনি নিশ্চয়ই জানেন যে 30 তারিখে আমাদের যে অব্যাহতিটা দেওয়া ছিল সেটা 30 তারিখে শেষ হয়ে গিয়েছে। গতকাল 14 তারিখ, আমরা 14 দিন নিয়েছি, এবং আমরা এই প্রথম 14 দিন সময় নিয়েছি বিভিন্ন রকমের বিশ্লেষণ এবং নেগোসিয়েশনের জন্য ইন্ডাস্ট্রির সাথে, এবং ফর্মুলার থেকে ইন্ডাস্ট্রির উপরে আমরা অনেক বেশি চাপ দিয়ে আমরা যে মূল্যটা ফর্মুলা অনুযায়ী আসে, আমরা তার থেকেও প্রায় 9 টাকা দাম কম করেছি। এবং আমরা এটাও আমি ব্যাখ্যা করেছি গতকাল যে আমরা আরও প্রতিযোগিতা তৈরি করার চেষ্টা করছি এবং তেলের স্থানীয়করণ করার চেষ্টা করছি। এই দুই মাধ্যমে আমরা দীর্ঘমেয়াদে তেলের বাজার স্থিতিশীল করার চেষ্টা করছি এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় করার চেষ্টা করছি, যার বিনিময়ে আমাদের যে আন্তর্জাতিক যে সরকারের যে ব্যাংক লোন কমানোর চেষ্টা করছি। সো আমরা প্রায় 550 কোটি টাকা প্রতি মাসে এই ক্ষেত্রে রাজস্ব ঘাটতি হচ্ছিল। দুঃখজনকভাবে এটা আর টানা সম্ভব হয়নি বলে অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় একসাথে কাজ করে আমরা 30 তারিখেরটা 15 তারিখে, মানে প্রায় 14-15 দিন দেরি করেছি, এবং আমরা আশা করছি সামনে এই মূল্য আবার স্থিতিশীল হবে ইনশাল্লাহ। আবার আমি একেবারে সুনির্দিষ্ট করে বলতে পারবো না, কারণ আমার কাছে তো কোনো কোষ্ঠী পাথর নেই, বাট আমি যেটা বলতে পারি, আমার জ্ঞান আন্তর্জাতিক দাম, এবং আমরা যেভাবে মনে করেন যে সয়াবিন তেল না নিয়ে এসে আমরা তেল বীজ আনার চেষ্টা করছি, যার ফলে আমাদের ক্রয় মূল্য আরও কমে, এবং এটা আমেরিকার সাথে আমাদের বাণিজ্য ঘাটতি কমার ক্ষেত্রেও এটা একটা সহায়ক ভূমিকা পালন করবে। সো যেটা আমি বলছিলাম যে কিছু বিষয় আছে যেটা আমাদের জন্য কমপ্লিমেন্টারি ফর বোথ ইকোনমি। সো এই কমপ্লিমেন্টারি অ্যাক্টগুলোর মাধ্যম দিয়ে আমরা চেষ্টা করছি। আপনি পেঁয়াজের দামের ক্ষেত্রে সঠিক বলেছেন যে বাজারে পেঁয়াজের দাম বাড়ছে। দেশি পেঁয়াজের দাম গত 4-5 দিনে প্রায় 10 টাকা বেড়ে গিয়েছে, যদিও পেঁয়াজের এখন মৌসুম, বাট কিছু মজুত হচ্ছে। আমি আপনাদের এখানে আসার আগেই ভোক্তা ডিজি, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান এবং আমাদের কৃষি সচিব 3 জনকে ডেকেছি। আমি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এসে ওনাদের সাথে মিটিং করব এবং আমরা কিছু পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি। আর অন্যান্য জিনিস, যদি আপনি মাছ বলেন, মুরগি বলেন, ডিমের দাম খুব একটা বাড়ছে বলে আমার মনে হয় না। মানে 120 টাকা লেভেলে এখনও ডজন ডিম পাওয়া যাচ্ছে, যেটা 180 টাকায় উঠেছিল, আপনাদের নিশ্চয়ই স্মৃতিতে আছে। চিনির দাম কমছে, আমরা আশা করছি সামনে আরও কমবে। এবং সামগ্রিকভাবে যেটা মুদ্রাস্ফীতির যে টাকার ক্রয় ক্ষমতা আমরা একরকম যদি রাখতে পারি, তাহলে পণ্য মূল্য বৃদ্ধি পেলেও আমার ধারণা যে একটা সংসারের খরচে চাপটা অতটা পড়বে না যতটা 14 টাকা দেখে মনে হচ্ছে। চাপ পড়বে, আমরা চাই না যে সেই চাপটা পড়ুক,
বাট আমরা আমাদের সামগ্রিক প্রচেষ্টার মধ্যে এটা রেখেছি। জি, ধন্যবাদ মাননীয় উপদেষ্টা মহোদয়কে। উনি 10% শুল্ক আরোপ করা হয়েছে। এই 10% ব্ল্যাঙ্কেট মানে চাদরের মতো সারা বিশ্বেই আরোপ করা হয়েছে। অতএব আমরা এটা নিয়ে মোটেও চিন্তিত না। এবং আমাদের একটা প্রতিযোগী দেশ হচ্ছে চায়না, যার উপরে 100%-এর উপরে শুল্ক আরোপ করা হয়েছে, এবং চায়না আমাদের থেকে অনেক বেশি বড়। তো সেই ক্ষেত্রে আমরা উল্টো মনে করি যে আমাদের দেশে কিছু অর্ডার আরও বাড়তি আসবে বলে আমরা বিশ্বাস করি। সেই ব্যাপারে আমরা বলতে যে ইন্ডাস্ট্রির সাথে যারা সংশ্লিষ্ট, গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং মানে স্পেশালি গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ওনারা কনফিডেন্ট যে এটা ওনাদেরকে কোনো ধরনেরই কোনো ইম্প্যাক্ট করবে না। এই পর্যায়ে আমাদের এটিএন বাংলার আমাদের শুধু তো বাণিজ্য না, আমাদের ফরেন মিশন, যেহেতু আমাদের সম্পদ সীমিত, আমাদের 26টা দেশে সারা দুনিয়াতে ফরেন মিশন আছে বলে আমার এই মুহূর্তে স্মৃতি থেকে বলছি, ভুলও হতে পারে, বাট মোস্ট লাইকলি আমার এটা ভুল হচ্ছে না। সো আমাদের যে রাজনৈতিক এবং আমাদের অর্থনৈতিক স্বার্থ, এই বিবেচনায় আমরা বিভিন্ন সময় এটা পরিবর্তন করে থাকি। সো আমরা শুধু মিয়ানমার না, মিয়ানমার সহ আরও একটি দেশের মিশন নিয়ে আমরা আমাদের স্পেশালি এটা ফরেন মিনিস্ট্রির কাজ, ওনারা চিন্তা করছেন এবং এটাকে হয়তো স্থানান্তরিত হবে। দেখেন, আমরা স্বল্পোন্নত দেশ হিসেবে WTO ফ্রেমওয়ার্কে আমরা এই ধরনের শুল্ক আমাদের উপরে আন্তর্জাতিক আইনে প্রযোজ্য হওয়ার কথা নয়। এবং আমি বলেছি যে আমাদের যে প্রধান সম্পদ, আমাদের প্রধান উপদেষ্টা, ওনার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, সেটাকে আমরা কাজে লাগাবো এবং লাগাচ্ছি। শুধু লাগাবো না, আমরা লাগাচ্ছি। কারণ আপনারা জানেন যে উনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে চিঠি দিয়েছেন, আমি যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রীকে চিঠি দিয়েছি, এবং তার যদিও এটা বৈশ্বিকভাবে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন, আমরা আশা করি যে আমাদের যে প্ল্যানে আমরা আগাচ্ছি, এই কারণেই আমরা ওনাদের সাথে সংশ্লিষ্ট হয়ে সরাসরি বোঝার চেষ্টা করছি যে আকাঙ্ক্ষাটা যেহেতু মৌলিকভাবে বাণিজ্য ঘাটতি কমানো, এবং আমি নিশ্চিত যে যুক্তরাষ্ট্রও উপলব্ধি করে যে এটা একদিনে সম্ভব নয়। অতএব তারা যেটা মৌলিকভাবে চাচ্ছে সেটা হচ্ছে একটা পরিকল্পনা, যার মাধ্যমে এই ঘাটতিটা সহনীয় পর্যায়ে, সম্মানজনক পর্যায়ে নেমে আসে। সো আমরা আশা করি যে আমাদের পরিকল্পনা দিলে এবং আমাদের যে মানে আমাদের যে অবস্থান, সেটা অর্থনৈতিক, ভূরাজনৈতিক যে অবস্থান আছে, তার বিনিময়ে আমরা আমাদেরকে মানে অপ্রতিযোগীশীল ওনারা করে তুলবেন না। কারণ আমরা যদি অপ্রতিযোগীশীল হই, তাহলে যুক্তরাষ্ট্রের যারা ভোক্তা তারাও ঠকবে, কারণ আমরা তো শুল্ক পরিশোধ করে তার বাজারে ব্যবসা করি। সো আমাদেরকে যদি অতিরিক্ত শুল্ক আরোপ করা হয় অন্য কোনো প্রতিযোগী দেশের থেকে, তাহলে বেশি মূল্যের পণ্য, কম দামের মূল্যের পণ্য তাদেরকে বেশি দাম দিয়ে কিনতে হবে। সো নিশ্চয়ই তারাও এই জিনিসটা উপলব্ধি করেন। সো আমরা আশা করি সামগ্রিকভাবে তাদেরকে বোঝাতে সক্ষম হব। তবে অবশ্যই তাদের নীতির উপরে তো আমাদের কোনো হাত নেই। সো আমরা সবাই একটুখানি মানে কি বলি, একটু টেনশনের সাথে তো আমাদেরকে বাস করতেই হয়। এটা আমার চাকরির, এটা একটা পার্ট অফ মাই জব। সো আই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। না, দেখেন, বাণিজ্যের ক্ষেত্রে আমি বরাবরই বলে এসেছি, আই ওয়ান্ট ট্রেড ইনক্লুশন, এবং আমি আমার যে ভিত্তি আছে বাণিজ্যের, এটাকে আমি বৈচিত্র্যময় এবং আমি এটাকে বৃহৎ পরিসরে নিতে চাই। পররাষ্ট্র সচিব পাকিস্তান থেকে এসছেন, ওনাদের কাজ মূলত পররাষ্ট্র মন্ত্রণালয়, ওখানে আমার সাথে কোনো সংযোগও নেই। সো আর আমি ব্যক্তিগতভাবে জানিও না যে ওনাদের আলোচ্য সূচি কী এবং কী বিষয়ে এসছেন। বাট আমি যদি আপনি আমাকে বলেন টু ট্রেড উইথ পাকিস্তান, আই হ্যাভ অ্যাবসলিউটলি নো প্রবলেম। টু ট্রেড উইথ ইন্ডিয়া, আই হ্যাভ অ্যাবসলিউটলি নো প্রবলেম। টু ট্রেড উইথ চায়না, এভরিবডি ইজ ওয়েলকাম। বিকজ আমার কাছে বাংলাদেশের মানুষের স্বার্থ সর্বাগ্রে। এখানে
ইন্ডিয়া, পাকিস্তান, চায়না থেকে আমার মূল জিনিস হচ্ছে যে আমার যারা নাগরিক, আমার বাংলাদেশিরা আমার কাছে মোর ইম্পর্ট্যান্ট দ্যান এনি আদার কান্ট্রি। সো আমাদের স্বার্থে আমরা সকলের সাথেই বাণিজ্য করব। এই পর্যায়ে আমাদের বিকল্প ভাবছি না, বিকল্প করছি। আমাদের এই ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে আমাদের ব্যবসায়িক খরচ প্রায় 2000 কোটি টাকা বেড়ে যাওয়ার কথা। আমরা চেষ্টা করছি যে আমরা যে কর্মসমষ্টি নিয়েছি, এক্ষেত্রে আমাকে জ্বালানি মন্ত্রণালয় থেকে শুরু করে প্রধান উপদেষ্টা নিজে আমাকে এ ব্যাপারে রাতের বেলা ডেকে নিয়ে গিয়েছেন বন্ধের দিনে টু আপডেট হিম, এবং আমরা আলোচনা করেছি, ওনার কাছ থেকে নির্দেশনা নিয়েছি, এবং আমি নিজে এয়ারপোর্টে পয়লা বৈশাখের দিন মোটামুটি পুরো দিনই কাটিয়েছি টু আন্ডারস্ট্যান্ড দ্য স্টেপস অ্যান্ড দ্য সিকোয়েন্সেস, এবং আমাদের খরচা কেন বেশি, কেন আমাদের কার্গো আরেকটা দেশের সহায়তা নিয়ে যেত। আমি আশা করি, এখন যেহেতু গতকাল থেকে আবার এই দায়িত্ব নতুনভাবে আমার উপরে অর্পিত হয়েছে, সো আমি আশা করি যে আমরা ঠিক যেভাবে আমরা বাজারকে বৈচিত্র্যময় করা এবং বাজারকে সরবরাহভিত্তিক ব্যবস্থার উন্নতির মাধ্যমে বাজারের মূল্য একটা স্টেবিলিটি আনার চেষ্টা করেছি, একই কাজ আমরা বিমানের কার্গোর ক্ষেত্রেও করব, এবং আশা করি আমাদের এই 2000 কোটি টাকার খরচ আর 2000 কোটি টাকা থাকবে না, এটা 0 টাকা থেকে মাইনাস টাকায় আনার চেষ্টা করছি। ইনশাল্লাহ সম্ভব হয়ে যাবে। এই পর্যায়ে আমাদের যুগান্তরের বিশেষ প্রতিনিধি টিকফাটা হচ্ছে WTO ফ্রেমওয়ার্কের আন্ডারের একটা সিস্টেম। ওনারা যখন শুল্ক আরোপ করেছেন, ওনারা টিকফা সিস্টেমের বাইরে বেরিয়েই শুল্কটা আরোপ করেছেন। সো এই কারণে আমরা টিকফা নিয়ে আমরা আলোচনা করছি, বাট এইটা আমাদেরকে মূলত USTR-এর সাথে, এবং এটা এমন একটা অফিস যেটা একদম হোয়াইট হাউসের জাস্ট উল্টো পাশে একটা অফিস, যেখানে এই শুল্ক সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। টিকফার আলোচনাও প্যারালালি আমাদেরকে চলছে, বাট এই যে নতুন আরোপিত বাণিজ্য ঘাটতির উপরে নির্ভর করে একটা চাদরের মতো একটা শুল্ক আরোপ করেছে, এটার সাথে টিকফার সরাসরি সম্পর্ক নেই। আমাদের বাণিজ্য ঘাটতির যে উপাদানগুলো আছে এবং আমাদের ট্যারিফ এবং নন ট্যারিফ যে কাঠামোটা আছে, এটা ওনাদের কাছে বুঝিয়ে বলা, এবং যে এলিমেন্টগুলো আমাদের দুই অর্থনীতির জন্য কমপ্লিমেন্টারি, এই 3টে বিষয় প্রাথমিকভাবে ওনাদের সাথে আলোচনা করা, আর ওনাদের যে আকাঙ্ক্ষা এটা সম্বন্ধে একটা সরাসরি ধারণা নেওয়া, নিয়ে আমাদের পরবর্তী কর্মপদ্ধতি নির্দিষ্ট করা। ধন্যবাদ। আপনারা জানেন আমরা সমস্যার উদ্ভব হয় আমাদের দেশে। 5ই আগস্টের পরপরই একটা বন্যা হয়, এবং যে বন্যায় আমাদের ব্যাপক ফসলের ক্ষতি হয়। এই ফসলের ক্ষতির যে চাপটা, সেটা আমরা এখনও দুঃখজনকভাবে বোধ করছি, বাট আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলছি যে আমাদের খাদ্য মন্ত্রণালয়ের সুযোগ্য নেতৃত্বের কারণে এবং অর্থ মন্ত্রণালয়ের যে এটাকে উপযোগী করার ক্ষেত্রে যে অবদান রেখেছেন, এর ফলে আমাদের যে নিরাপদ খাদ্য মজুদ, সেটা যা প্রয়োজন তার থেকে অতিরিক্ত মজুদ রয়েছে। আমরা আগামী 2 সপ্তাহের ভিতরে আমাদের বোরো ধান উঠবে বলে আমরা আশা করছি, এবং সেই ক্ষেত্রে বাজার ব্যবস্থায় আমাদের চালের বাজারে আমরা আশা করি যে একটা স্বস্তি আসবে। আমরা আমাদের প্রধান সম্পদ মাননীয় প্রধান উপদেষ্টা, ওনার নেতৃত্বে আমরা যারা কাজ করছি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠিত করা, এবং আমরা এই উদ্দেশ্যে রাষ্ট্রের যে দায় ফ্যাসিস্ট আমাদের উপরে রেখে যায়, আপনারা জেনে খুশি হবেন যে আমরা প্রায় 50,000 কোটি টাকার উপরে রাষ্ট্রীয় দায় অলরেডি আমাদের বৈদেশিক দায় আমরা পরিশোধ করেছি, এবং আমাদের যে সামগ্রিক যে
সামষ্টিক অর্থনীতির যে অবস্থান এবং আমাদের যে অর্থনৈতিক যে অবস্থান, এটার যে একটা সমন্বিত রূপ হচ্ছে আমাদের মূল্যস্ফীতি। এবং আপনারা দেখেছেন যে আমাদের ক্রমান্বয়ে মূল্যস্ফীতি নামছে। আমাদের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সাহেব স্পষ্টভাবে বলেছেন যে জুন জুলাই মাসে উনি 6% মুদ্রাস্ফীতি দেখতে পাচ্ছেন। সো আমাদের টাকার ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এই যে সামগ্রিক ব্যবস্থার যে উন্নতি, এটা শুধু একটা বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যক্রমে সম্ভব নয়। এটা সামগ্রিকভাবে বাণিজ্য, অর্থ, খাদ্য এবং সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এবং সর্বোপরি প্রধান উপদেষ্টার যে নির্দেশনা, এগুলো আমরা মেনে যে কাজগুলো করার চেষ্টা করছি এবং সামগ্রিকভাবে আপনাদের সহযোগিতা, যে আপনারা সত্যকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করা এবং সত্যকে উপস্থাপন করা সঠিকভাবে, সেজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং আপনারা, আশা করি যে আপনারা আপনাদের সাহায্য, সত্য স্থাপনের সাহায্য, আমি অন্য কোনো সাহায্য আপনাদের কাছে চাচ্ছি না, তুলে ধরবেন এবং গঠনমূলক সমালোচনা করবেন। যে সমালোচনায় আমাদের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে, আমরা আপনাদের কাছ থেকে কাজের মানে এক ধরনের নির্দেশনা পাবো যে এই দিকে আমাদের মনোযোগ স্থির করা উচিত, এবং আপনারা বিশ্লেষণধর্মী, অনুসন্ধানধর্মী কার্যক্রমের মাধ্যমে আমাদের কাজকে আরও বেগবান করবেন বলে আশা রাখি। মূল যে প্রশ্ন, যে আমাদের যুক্তরাষ্ট্র যে একটা একপেশে শুল্ক আরোপ করেছে, এই একপেশে শুল্ক আরোপে আমাদের অর্থনীতির ক্ষতি এবং সম্ভাবনার জায়গাটা কোন জায়গা। আমরা জানি যে এই শুল্ক 90 দিনের জন্য স্থগিত করা হয়েছে। এই 90 দিনের মধ্যে এখন সম্ভবত 82 কি 83 দিন বাকি আছে। সো আমাদের কার্যক্রমটা কি চলছে? আমাদের প্রধান উপদেষ্টা নিজে এই ব্যাপারে যথেষ্ট উৎসাহী। প্রধান উপদেষ্টার যে উপদেষ্টা, ওনার যে উপদেষ্টারা আছেন এবং আমরা যারা কাউন্সিলে আছি, আমরা বরংবর মিটিং করছি। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ লুৎফে সিদ্দিকী এবং অর্থ উপদেষ্টা নিজেই আমেরিকাতে যাচ্ছেন সামনের সপ্তাহে, এবং আমাদের সচিবও সেখানে সংশ্লিষ্ট হচ্ছেন। আমরা মূল যুক্তরাষ্ট্রের যে শুল্ক আরোপটা হয়েছে, এই শুল্ক আরোপটা হয়েছে মূলত আমাদের যে বাণিজ্য ঘাটতি আছে, আমাদের যে দেশের মধ্যে আমাদের বাণিজ্য যেখানে বেশি, আমাদের রপ্তানি বেশি, আমদানি কম, এর মধ্যে যুক্তরাষ্ট্র একটা অন্যতম দেশ, এবং যুক্তরাষ্ট্র ক্রেতা হিসেবে আমাদের একক বৃহত্তম দেশ। সো আমাদের জন্য বিষয়টা ডেফিনেটলি চিন্তা। আমরা যুক্তরাষ্ট্র থেকে যেসব পণ্য আমদানি করি, এর 75% পণ্য হচ্ছে 4টা পণ্য দিয়ে: এলএনজি, তুলা, সয়াবিন এবং মেটাল স্ক্র্যাপ। আমরা প্রায় $2.2 বিলিয়ন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করি এবং $8 বিলিয়ন আমরা রপ্তানি করি। আমাদের বাণিজ্য ঘাটতি রয়েছে প্রায় $6 বিলিয়ন। কিন্তু যুক্তরাষ্ট্র যখন তার বাণিজ্য ঘাটতি নিরূপণ করছে, তখন সে শুধু পণ্যের ক্ষেত্রে নিরূপণ করছে, সেবার ক্ষেত্রে করছে না। সো এই যে সেবা আমরা যুক্তরাষ্ট্র থেকে কী কিনি, আমরা যে ক্রেডিট কার্ড ব্যবহার করি, আমরা যে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেম ব্যবহার করি, বা আমরা গুগল, ফেসবুক মতো যে যত ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করি, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সেবা বিক্রয়। এই সেবা তারা আমলে নিচ্ছেন না। এর পরিপ্রেক্ষিতে আমাদের যে পার্থক্যটা তৈরি হয়েছে এবং এটাকে যে রহিত করা হয়েছে 90 দিনের জন্য, আমরা এখনও পুরো আলোচনাটাই অনেক ক্ষেত্রেই ধারণা ভিত্তিক হয়ে যাচ্ছে। আমরা কিভাবে বাণিজ্য বৃদ্ধি করতে পারি, যুক্তরাষ্ট্রের সাথে এই বাণিজ্য ঘাটতিকে কীভাবে আমরা কমাতে পারি। এই ক্ষেত্রে দেশের বিদগ্ধ অর্থনীতিবিদ সহ এবং দেশের আমাদের যে অ্যাডভাইজার কাউন্সিলেও আপনারা জানেন যে আমাদের মধ্যে খুব বড় বড় অর্থনীতিবিদরাও উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তাদের পরামর্শ নিয়ে আমরা কিছু কর্মসমষ্টি তৈরি করেছি, এবং এই কর্মসমষ্টি আমাদের প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ লুৎফে সিদ্দিকী সাহেব এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব
ওনারা আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এবং ইউএসটিআর বলে যে বিভাগটা রয়েছে যুক্তরাষ্ট্র সরকারের, যারা এই শুল্ক নির্দিষ্টকরণের ক্ষেত্রে সিদ্ধান্ত নেন তাদের সাথে সংযুক্ত হবেন এবং তাদের সাথে আলোচনা করে আমরা আরও নির্দিষ্টকৃত পদক্ষেপগুলো চিহ্নিত করব। আমাদের কিছু ট্যারিফ এবং কিছু নন ট্যারিফ কাঠামো রয়েছে যার মাধ্যমে, এবং আপনারা জানেন যে ডাব্লিউটিওর ফ্রেমওয়ার্কে আমরা সারা দুনিয়ার সাথে বাণিজ্য করি। এই ডাব্লিউটিও ফ্রেমওয়ার্কে বাণিজ্যের যে বৈচিত্র্য, আমাদের সাথে যুক্তরাষ্ট্র থেকে যে $2.2 বিলিয়ন যে আমাদের আমদানি, এছাড়াও কিন্তু আমরা যুক্তরাষ্ট্র পণ্য আমাদের দেশে বিভিন্ন তৃতীয় দেশের মাধ্যমে আমাদের দেশে আসে, যেটা ঠিক যুক্তরাষ্ট্রের বাণিজ্য হিসেবে চিহ্নিত হয় না সরাসরি। ওই দেশের হয়তোবা সিঙ্গাপুরের মাধ্যমে আসছে বা অন্য আরেকটা দেশের মাধ্যমে আসছে, ওইসবভাবে চিহ্নিত হয়। সো আমরা পরীক্ষা করে দেখছি যে আমরা সরাসরি যুক্তরাষ্ট্র থেকে এনে, এবং আমাদের কিছু পণ্য আছে যে পণ্যগুলো আমাদের উভয় দেশেরই অর্থনীতির জন্য ইংরেজিতে বলে কমপ্লিমেন্টারি, যে উভয় দেশকেই সুবিধা দিবে। যেমন আমাদের পশুখাদ্য, যেমন আমাদের সয়াবিন তেল, এটার যদি আমরা মূল্যকে সহনীয় পর্যায়ে আনতে পারি এবং এটার শুল্ক যদি আমরা প্রপারলি হ্যান্ডেল করতে পারি, এবং তুলো, যেটা আমরা পৃথিবীর একটা অন্যতম বৃহত্তম আমদানিকারক, যুক্তরাষ্ট্রের তুলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। দূরত্বের কারণে অনেক সময় যুক্তরাষ্ট্রের তুলো আমাদের গার্মেন্টসের যে লিড টাইম আছে এটার সাথে অনেক সময় পেরে ওঠে না। সো এটাকে উপযোগী করার জন্য আমরা অবকাঠামোগত বিভিন্ন রকমের সুবিধার কথা চিন্তা করছি, যাতে আমাদের কম্প্যারেটিভনেস বাড়বে, আমাদের পণ্যের মান বাড়বে এবং আমাদের বাণিজ্য ঘাটতি কমবে। সো এই পর্যায়ে আমি এতটুকুই বলতে পারি। এছাড়াও আমরা যুক্তরাষ্ট্র থেকে আমাদের প্রতিনিধি দল ফেরত আসলে আলোচনা সাপেক্ষে, এবং এর পরবর্তীতে আমি নিজেই যাব আমার যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রীর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে, এবং সেখানে আমরা আরও সুস্পষ্ট আমাদের প্রস্তাবসমূহ পেশ করব, এবং আমরা আমাদের জন্য কম্প্যারেটিভ বা মানে আমাদের ব্যবসা, কারণ আমরা যে যুক্তরাষ্ট্রে ব্যবসা করি, আমরা কিন্তু যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক পরিশোধ করে ব্যবসা করি। যুক্তরাষ্ট্র আমাদের রপ্তানির বিনিময়ে যুক্তরাষ্ট্রের সরকার $1 বিলিয়ন অতিরিক্ত শুল্ক আদায় করে থাকে আমাদের পণ্যের আমদানিকারকদের কাছ থেকে। আমরা অধিকাংশ পণ্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে যেটা আমদানি করি, অনেক পণ্যই আমাদের এখানে শূন্য শুল্কে আমদানি করি, কারণ এটা আমরা পুনঃরপ্তানি করি। সো আমরা কমপ্লিমেন্টারি এলিমেন্ট অফ আওয়ার ইকোনমি আমরা এটা খুঁজে বের করার চেষ্টা করছি, কারণ আমাদের নিজস্ব অর্থনীতির যে সক্ষমতা তার বাইরে অবশ্যই আমরা যেতে পারবো না। গেলে আমরা আবার যে সামগ্রিক অর্থনীতির যে সমস্যা তৈরি হয়েছিল ফ্যাসিস্ট আমলে ভুল অর্থনৈতিক নীতির কারণে, আমরা অবশ্যই সেই ধরনের নীতিতে যাব না। আমাদের অর্থনৈতিক সক্ষমতা, আমাদের বাণিজ্যের সম্ভাবনা, এই দুটোকে একসঙ্গে কাজে লাগিয়ে এবং সর্বোপরি প্রধান উপদেষ্টার নির্দেশনাকে আমরা মেনে নিয়ে আমরা ইনশাল্লাহ এই সমস্যার সমাধান করব। দিদি, আপনার দ্বিতীয় কোনো প্রশ্ন থাকে? থ্যাংক ইউ সো মাচ। আমাদের উপদেষ্টা মহোদয় অত্যন্ত। আপনার দ্বিতীয় প্রশ্নের জবাবে আমার উত্তর হচ্ছে কোনো উত্তর নেই, কারণ বাণিজ্যের সাথে বিমানের আমার জানা মতে কোনো সম্পর্ক নেই। বাণিজ্য একটি রেগুলেটরি, একটা পলিসি ডিপেন্ডেন্ট একটা প্রতিষ্ঠান, বাণিজ্য মন্ত্রণালয়, আর বিমান একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। সো দুই জিনিস। আমি গতকালই এই দায়িত্বটা অর্পিত হয়েছে আমার উপরে। আমি এখনও জিনিসটা বুঝে উঠিনি, সো আমি এই ব্যাপারে আসলে কোনো কথাই আপনার প্রথম প্রশ্নের জবাব দিতে পারবো না। দ্বিতীয় প্রশ্নের ব্যাপার হচ্ছে যে আপনি যেটা বলেছেন 8 মাসে আমাদের বাণিজ্য ঘাটতি 4 মাস কমেছে, সামগ্রিক বাণিজ্য ঘাটতি। আমি আসলে এই ব্যাপারটা এইভাবে নির্দিষ্ট করিনি, সো আমি খুব স্পেসিফিক্যালি বলতে পারবো না। আর একটা জিনিস হচ্ছে এটা একটা গতিশীল বিষয়। সো বছর শেষে যে কি দাঁড়াবে, আমাদের আপনারা জানেন যে রমজান কেন্দ্রিক আমাদের প্রচুর খাদ্যপণ্য আমদানি হয়েছে, এবং
আমাদের জ্বালানি পণ্যের দাম কিছুটা বাজারে কমেছে, আন্তর্জাতিক বাজারে। এই কারণে একটা সাময়িক দেখা যেতে পারে, কিন্তু সামগ্রিকভাবে আমাদের তো বাণিজ্য ঘাটতি রয়েছেই। যদি আপনি আমাদের টোটাল এক্সপোর্ট এবং ইম্পোর্ট দেখেন, আমাদের এক্সপোর্ট হয়তো বা $50 বিলিয়ন, কিন্তু ইম্পোর্ট 80 থেকে 90 বিলিয়ন ডলার। সো এটা আসলে সামগ্রিকভাবে কমার কোনো সুযোগ আমি দেখছি না। সো আমরা এই বাণিজ্য ঘাটতিটা কিভাবে অফসেট করি? একটা হচ্ছে আমাদের রেমিটেন্স। আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ আমাদের যারা আমাদের যে বিদেশে যারা আমাদের কর্মী বাহিনী এই তপ্ত বালুতে কাজ করেন এবং পরিশ্রমের মাধ্যমে ওনাদের অর্জিত যে আয়টা দেশে পাঠাচ্ছেন, মাশাআল্লাহ ওনারা সঠিকভাবে সুন্দরভাবে ব্যাংকিং চ্যানেলে পাঠাচ্ছেন। দেশ থেকে যেহেতু মুদ্রা পাচারের যে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে দেশ থেকে মুদ্রা পাচার হতো, সেই মুদ্রা পাচারের চাহিদা এখন আর দেশের থেকে নেই, এবং ওনাদের নিজস্ব আগ্রহে এবং দেশের উপকারের স্বার্থে ওনারা যে ওনাদের অর্জিত মানে অসম্ভব, আমি বলি যে ওনারা বাংলাদেশের অক্সিজেনও গ্রহণ করেন না ওনারা, এবং সম্পূর্ণ আয়টাই দেশে পাঠান, এবং ওনারা যেভাবে আয়টা পাঠাচ্ছেন এতে দেশের যথেষ্ট উপকার আসছে। এবং এর বিনিময়ে আমাদের যে বাণিজ্য ঘাটতির যে রপ্তানি এবং আমদানি ব্যয়ের যে বাণিজ্য ঘাটতির একটা বড় অংশ পূরণ করে হচ্ছে আমাদের রেমিটেন্সের টাকা দিয়ে। সো সামগ্রিকভাবে বছর শেষে কী নাম্বার দ্বারা এই ব্যাপারে আমি এখনও সুনির্দিষ্টভাবে আপনাকে বলতে পারছি না। এই পর্যায়ে আমাদের আজকের পত্রিকার বিশেষ প্রতিনিধি, আমি আমার পূর্বে প্রাথমিক বক্তব্যে বলেছি যে চালের দাম বৃদ্ধি হওয়ার একটা মৌলিক কারণ হচ্ছে যে 5ই আগস্ট পরবর্তী বন্যা, 6টা বন্যা হয়েছে, আমাদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের দেশে প্রায় 5 কোটি টন ধান উৎপন্ন হয়। আমাদের কৃষকদের একটা নির্ভরশীলতা রয়েছে। ধান একটা প্রধান প্রধানতম কৃষিপণ্য আমাদের। সো কৃষক পর্যায়ে আমাদেরকে যদি টাকা বা সঞ্চয় তৈরি করতে হয়, তাহলে আমাদের ধানের মূল্য বৃদ্ধি করতে হবে। এই কারণেই সঠিকভাবে সরকার 4 টাকা চালের দাম বেড়েছে, এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন বাজারে সেই পরিমাণ ধানের দামও বেড়েছে, যেটা একটা সরকারি যে একটা ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, সম্পদের বন্টনের ক্ষেত্রে এবং কৃষি পর্যায়ে সঞ্চয় তৈরি করার ক্ষেত্রে, এবং শুধু তাই না, সারের ব্যবস্থা যথেষ্ট পরিমাণ রেখেছে। বিদ্যুৎ যা ইরিগেশন বা সেচের জন্য ব্যবহার করার জন্য তার সামগ্রিকভাবে তার খরচ কমানোর জন্য, এবং আশা করি আল্লাহর রহমতে আমাদের যে আবহাওয়াগত যে অনুকূল পরিবেশ রয়েছে এখনও ধানের ক্ষেত্রে। সো আমাদের ধান যদি পরিমাণগতভাবে ইনশাল্লাহ বৃদ্ধি পায়, তাহলে এই ক্ষেত্রে একটা মূল্য স্থিতিশীলতা আসবে বলে আমরা মনে করি, যেটা আমাদের অন্য কৃষি পণ্য ক্ষেত্রেও আমরা দেখেছি। আল্লাহ আমাদেরকে বরকত দিয়েছেন, একই জায়গায় যেখানে হয়তো 20 মণ আলু হয় সেখানে 30 মণ আলু হয়েছে। সো এই যে অতিরিক্ত ফলন হয়েছে, এই মার্জিনাল কস্টের মাধ্যমে ম্যাসিভ ভ্যালু গ্রোথ হয়েছে আমাদের কৃষি পর্যায়ে। সো ওখানে একটা হতাশা যে আগে যেটা থাকতো সেই পরিমাণ হতাশা হয়নি। যে পরিমাণ বাজারে পণ্য মূল্য কমেছে সেই পরিমাণ কৃষক পর্যায়ে কিন্তু হতাশা তৈরি হয়নি। হতাশা নেই আমি সেটা বলছি না, বাট ওই পরিমাণভাবে নেই। সো অনুরূপভাবে চালের মূল্য এবং সামগ্রিকভাবে যেটা সমষ্টিগতভাবে যেটা রূপ হচ্ছে আপনার টাকার ক্রয় ক্ষমতা, যেটাকে নির্দিষ্ট করে হচ্ছে আপনার মুদ্রাস্ফীতি। আমরা দেখছি যে ক্রমান্বয়ে আমাদের মুদ্রাস্ফীতি কমছে। আগে আপনি 500 টাকা বা 1000 টাকা নিয়ে আপনার বাজারের ব্যাগ যে পরিমাণ ফুলতো, এখন আল্লাহর রহমতে বেশি ফুলে। তার মানে আপনার ওই 100 টাকার ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। সো এই যে একটা জটিল সমীকরণ সরকারকে করতে হয়, সামগ্রিকভাবে সম্পদের বন্টন এবং টাকার ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা, এই জটিল সমীকরণটা আমরা সকলে মিলে একসাথে কাজ করছি, এবং আল্লাহ আমাদের কাজে বরকত দিচ্ছেন, এবং কিছু কিছু জায়গায় আমাদের যেসব জায়গায় ব্যর্থতা আছে সেই সব জায়গাগুলো আপনাদের কাছ থেকে জানার বোঝার চেষ্টা করছি। সেই অনুযায়ী পদক্ষেপ নিয়ে কিছু জিনিস কারেকশন করছি, কিছু জিনিস হয়তো বা কারেকশন হতে একটু সময় লাগছে। সো আপনাদেরকে ধৈর্য ধরতে অনুরোধ করব, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে একটু
যদি জানিয়ে দেন যে এই কাজটা যদি আমরা করি সঠিকভাবে, যদি আপনারা অনুসন্ধান, যেটা আমি প্রথমেই বলেছি, আপনাদের অনুসন্ধানমূলক কার্যক্রমের মাধ্যমে যদি আমাদেরকে অবহিত করেন, কারণ আপনাদের লেখাগুলো আমরা মনোযোগের সাথে পড়ি এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ মাননীয় উপদেষ্টা মহোদয়কে। একটু বসুন, আমরা যদিও শেষ করছি, শেষ করতে হবে। তারপর আমরা একটা মতো